আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ঈদুল আজহার পর আজকে আমি তোমাদের সাথে প্রথম ক্লাস। নিশ্চয়ই তোমরা ভালোভাবে ঈদ উদযাপন করেছো এবং সেই সাথে পালন করেছো স্বাস্থ্যবিধি। আর তার সাথে সবচেয়ে বড় কাজ তোমাদের যেটা, সেটা হচ্ছে নিয়মিত পড়াশোনা, সেটাও করেছো আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আমি তোমাদের সামষ্টিক অর্থনীতি প্রায় সবগুলো চ্যাপ্টার শেষ করতে সক্ষম হয়েছি। এখন মাত্র আমাদের শুধু ব্যাংকিং এবং সেন্ট্রাল ব্যাংকিং বাকি রয়েছে। ব্যাংকিংয়ের উপরে ইতিপূর্বে তোমাদের আমি একটি ক্লাস নিয়েছি। আজকে আবারও ব্যাংকিংয়ের উপরে আরেকটি গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়ের আলোকে আরেকটি ক্লাস নিব। চলো আজকে আমরা শুরু করি আজকের আমাদের ব্যাংকিং ক্লাস। আমার মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কোর্সের নাম কি? এই সামষ্টিক অর্থনীতি। এবং এই সামষ্টিক অর্থনীতির আমি আবারও বলছি, সবগুলো চ্যাপ্টারই মোটামুটি শেষ। এখন আমাদের বাকি রয়েছে ব্যাংকিং এবং সেন্ট্রাল ব্যাংকিং। ব্যাংকিংয়ের ক্লাস আমি এর আগেও বললাম যে একটা ক্লাস নেওয়া হচ্ছে। আজকে ব্যাংকিং চ্যাপ্টারের উপর যে তিনটা বিষয় নিয়ে আমরা আলোকপাত করব, সেটা হচ্ছে ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংকের কার্যাবলী এবং ব্যাংকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তো চলো প্রথমেই আসি ব্যাংকের উদ্দেশ্যাবলী নিয়ে আলোচনা করি। ব্যাংকের উদ্দেশ্যাবলীগুলোর মধ্যে বিভিন্ন রয়েছে, তার মধ্যে যে প্রধান বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা আজকে আলোকপাত করব। প্রথমেই আসি কি মুনাফা অর্জন। মুনাফা অর্জনটা সাথে আমরা ব্যাংকের উদ্দেশ্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। সেটা প্রথমেই বলছি যে নগদ অর্থ বহনের ঝুঁকি হ্রাস ও লেনদেনের গতিশীলতা বৃদ্ধি করার উদ্দেশ্যে ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু সময়ের বিবর্তনের সাথে যুগের চাহিদা অনুসারে ব্যাংকের এই উদ্দেশ্যাবলীর সাথে আরও কিছু উদ্দেশ্যাবলী যোগ হয়েছে। এর ফলে ব্যাংকের জনপ্রিয়তাও আরও বৃদ্ধি পেয়েছে। আমরা ব্যাংকের উদ্দেশ্যাবলীর মধ্যে প্রথমেই এখন আলোচনা করব মুনাফা অর্জন নিয়ে বা মেকিং প্রফিট। কেন্দ্রীয় ব্যাংক ছাড়া যে কোনো ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জনের জন্য ব্যবসা পরিচালনা করা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক জনগণের নিকট থেকে আমানত গ্রহণ করে অধিক সুদে ঋণ দান করে থাকে। এই উভয় সুদের পার্থক্যই হলো মূলত ব্যাংকের মুনাফা। এই মুনাফা সর্বোচ্চকরণের করাই হচ্ছে ব্যাংকের অন্যতম প্রধান উদ্দেশ্য। এরপরে আসি কি সেবা প্রদান বা সার্ভিস রেন্ডার। যে কোনো ব্যাংকের আরেকটি অন্যতম প্রধান উদ্দেশ্য হলো জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন তথা দেশের আর্থিক কল্যাণের জন্য ব্যাংকিং সুবিধা প্রদান করা। এই উদ্দেশ্যে ব্যাংক গ্রাহকদের সুবিধা অনুযায়ী হিসাব খুলে থাকে। তাদের অর্থ স্থানান্তরে গ্রাহকদের প্রতিনিধি হিসাবে ব্যাংক নানা রকম কার্যাবলী গ্রাহকদের পক্ষ থেকে সম্পাদন করে থাকে। এরপরে আসি কি নোট ও মুদ্রার প্রচলন অর্থাৎ নোট ইস্যু। সাধারণত একটি দেশে মুদ্রা প্রচলনের দায়িত্বভার ন্যস্ত থাকে সেই দেশের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের উপর। আর কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকগুলোর বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংকগুলোর সাহায্যে দেশে মুদ্রা ও নোট প্রচলন করে থাকে। তাছাড়াও ব্যাংক নোট, চেক ড্রাফট, পে অর্ডার এই সমস্ত বিনিময়যোগ্য মাধ্যম সৃষ্টি করার মাধ্যমেও দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত করা হয়ে থাকে। এরপরে আসি কি আমানত গ্রহণ ও ঋণ প্রদান বা টেকিং ডিপোজিট অ্যান্ড গ্র্যান্টিং লোন। ব্যাংকের আরও একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে অলসভাবে পড়ে থাকা সঞ্চিত অর্থ চলতি, সঞ্চয় এবং স্থায়ী হিসাবের মাধ্যমে আমানত হিসাবে জমা গ্রহণ করে এবং মক্কেলদের প্রয়োজনের সময় চেকের মাধ্যমে ওই টাকা উত্তোলনে সাহায্য করে। আবার ব্যাংক আমানতের একটা বিশেষ অংশ জনগণকে ঋণ হিসাবে মঞ্জুর করে মুনাফা অর্জন করে থাকে। এরপরে রয়েছে কি সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন। সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন অর্থাৎ কালেকশন, সেভিংস অ্যান্ড ফরমেশন অফ ক্যাপিটাল। দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল মন্ত্রই হলো মূলধন। ব্যাংক তার দক্ষ কার্যাবলীর দ্বারা আমানতকারীদের সঞ্চয়সমূহ একত্রিত করে মূলধন গঠন করে। এই উদ্দেশ্যের ফলে একদিকে যেমন দেশের মূলধন গঠন সম্ভব হয়, অন্যদিকে তেমনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধ সম্ভবপর হয়ে থাকে। তারপরে কি রয়েছে জনগণের সঞ্চয়ের নিরাপত্তা বিধান। অর্থাৎ
ensuring safety to people's savings. নগদ অর্থ সংরক্ষণ করা ঝুঁকি বিধায় মানুষ টাকা জমা রাখে, আর ব্যাংক তাদের অর্থের ঠিক ও সুষ্ঠু নিরাপত্তা বিধান নিশ্চয় করে থাকে। তাছাড়া ব্যাংকের গ্রাহকগণ তাদের মূল্যবান দ্রব্যাদি ব্যাংকের নিকট জমা রাখে, যা ব্যাংক নিরাপদ হেফাজতে রেখে থাকে। এরপরে রয়েছে কি বিনিয়োগ ও শিল্পায়ন, অর্থাৎ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। শিল্পখাত উন্নয়ন দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে সংগৃহীত জনগণের সঞ্চিত অর্থ দিয়ে দেশের মূলধন গঠন করে থাকে। দেশের শিল্পায়ন বৃদ্ধির জন্য উক্ত মূলধন ব্যাংক শিল্প মালিকদের ও নতুন শিল্প উদ্যোক্তাদের ঋণ দান করে থাকে। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত হয়ে থাকে। তারপরে কি রয়েছে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন, অর্থাৎ ক্রিয়েট ইন্টারন্যাশনাল রিলেশন। আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের চেয়ে বৈদেশিক বাণিজ্যের প্রভাব কোনো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি প্রভাব বিস্তার করে। ব্যাংক বিভিন্ন আন্তর্জাতিক লেনদেনের মাধ্যমে সম্পর্ক স্থাপন করে বৈদেশিক বাণিজ্যের গতিশীলতা রক্ষার ফলে অর্থনৈতিক সমৃদ্ধির পথ প্রশস্ত করে। এরপরে আসে কি কর্মসংস্থান, অর্থাৎ এমপ্লয়মেন্ট। ব্যাংক ব্যবস্থা উদ্ভবের ফলে প্রচুর জনশক্তি এর সাথে জড়িয়ে থাকে, জীবিকা নির্বাহ করে থাকে। তাই দেখা যায় ব্যাংক বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। বর্তমানে বাংলাদেশ সহ অন্যান্য দেশে পেশা হিসাবেও ব্যাংকিং একটি সম্মানজনক ও আকর্ষণীয় পেশা। এরপরে 10 নম্বর কি আসে, জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান বা ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ড লিভিং। দেশের সার্বিক উন্নয়ন হলে সেই দেশের জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হয়। ব্যাংক ঋণদান মূলধন গঠনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মানও উন্নয়ন করে। তারপর 11 কি রয়েছে, যে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা, অর্থাৎ প্রাইস স্ট্যাবিলিটি অফ কমোডিটি। মূল্যে অস্থিরতার পরিলক্ষিত হলে ঋণ সংকোচন ও প্রসারণের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে ব্যাংক দেশের অর্থনৈতিক অবস্থায় স্থিতিশীলতা আনে। তালিকাবদ্ধ ব্যাংকসমূহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের উপদেশ ও পরামর্শ অনুসরণ করে থাকে। আর শেষ রয়েছে কি কৃষি উন্নয়ন বা এগ্রিকালচার ডেভেলপমেন্ট। কোনো দেশের বিশেষত আমাদের মতো কোনো দেশ আমাদের বিশেষায়িত আমাদের মতো উন্নয়নশীল দেশের জনগণের সার্বিক অর্থনৈতিক উন্নতি নির্ভর করে সেই দেশের কৃষি উন্নয়নের উপর। কৃষির বিভিন্ন খাতে যেমন বীজ, সার, কীটনাশক ক্রয়, সেচ ইত্যাদি বিষয় ব্যাংক ঋণদানের মাধ্যমে কৃষি ব্যবস্থাকে উন্নত করে জীবনযাত্রার মান উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখে। তাহলে আমরা দেখো ব্যাংকের উদ্দেশ্যাবলীগুলো আলোচনা করলাম। বহুবিধ বিষয় রয়েছে, মুনাফা অর্জন, সেবা প্রদান, নোট মুদ্রা পরিচালন, আমানত গ্রহণ এবং ঋণ প্রদান, সঞ্চয় সংগ্রহ, মূলধন গঠন, জনগণের সঞ্চয়ে নিরাপত্তা বিধান, বিনিয়োগ ও শিল্পায়ন, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন, কর্মসংস্থান, জীবনযাত্রার মান উন্নয়ন, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা এবং কৃষি উন্নয়ন। তাই এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে একটি ব্যাংকের প্রাতিষ্ঠানিক এবং আর্থসামাজিক দুই ধরনেরই উদ্দেশ্য থাকে। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যসমূহের মধ্যে মুনাফা অর্জন, উত্তম সেবা প্রদান, মুদ্রার প্রচলন বৃদ্ধি, অধিক আমানত সংগ্রহ ও ঋণদান ইত্যাদি উল্লেখযোগ্য। আর আর্থসামাজিক উদ্দেশ্যের মধ্যে রয়েছে জনগণের সঞ্চয় বৃদ্ধি, মূলধন গঠন, জনগণের আর্থিক নিরাপত্তা ও কর্মসংস্থান এবং সর্বোপরি জীবনযাত্রার মান উন্নয়ন। আমরা দুই ধরনের উদ্দেশ্যাবলী নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের কি আসে, ব্যাংকের কার্যাবলী। ব্যাংকের কার্যাবলী কিন্তু বহুবিধ। তার মধ্যে আজকে উল্লেখযোগ্য কার্যাবলীগুলো নিয়ে আমরা আলোকপাত করব। প্রথমেই আসে আমানত গ্রহণ। আমানত গ্রহণ আলোচনার আগে আমরা ব্যাংকের কার্যাবলী সম্বন্ধে একটু ভূমিকা বলি। সেটা হচ্ছে বর্তমান বিশ্বে ব্যাংক একটা গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান, সেটা আমরা কিন্তু সবাই জানি। দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক বহুবিধ যে কার্যাবলী সম্পাদন করে থাকে সেটাও জানি। ব্যাংকের প্রধান কাজ হচ্ছে কি, মক্কেলদের হিসাবে অর্থ ও মূল্যবান সম্পদে আমানত গ্রহণ করে এবং আমানতি অর্থের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ দান করে। আধুনিক ব্যাংকের বিভিন্ন প্রকার সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে যে সকল কার্যাবলী সম্পাদন করে থাকে তা এখন আমরা বর্ণনা করব। অর্থাৎ ব্যাংকের কার্যাবলীগুলো এখন আমরা আলোচনা করি। প্রথমেই বলি আমানত গ্রহণ বা রিসিভিং ডিপোজিট।
জনসাধারণের উদ্বৃত্ত অর্থ বিভিন্ন হিসাবের মধ্যে ব্যাংকে জমা রাখতে উৎসাহিত করে। আমানতকারী তার সুবিধা অনুযায়ী চলতি, সঞ্চয়ী অথবা স্থায়ী হিসাবের মধ্যে ব্যাংকে টাকা জমা রাখে। তাই কি হয়, ব্যাংকের অন্যতম প্রধানই কাজ হচ্ছে জনগণের অর্থ আমানত হিসাবে জমা রাখা। যেহেতু অর্থই ব্যাংকের সওদা, সেহেতু এই অর্থ সংগ্রহ করে এবং তা থেকে ঋণ দান করা ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে, এটাই স্বাভাবিক। এরপর কি আসে, ঋণ দান বা প্রোভাইডিং লোন। ঋণ প্রদান করা ব্যাংকের অন্যতম প্রধান কাজ। জনসাধারণের আমানতি অর্থের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংক ঋণ হিসাবে প্রদান করে থাকে। ব্যাংক আমানতকারীকে স্বল্প হারে সুদ দেয় এবং ঋণ গ্রহণকারীর নিকট থেকে অধিক হারে সুদ আদায় করে। এই দুয়ের ব্যবধানই হচ্ছে মূলত ব্যাংকের মুনাফা। বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদী ঋণের ব্যবসা করে, কিন্তু বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ব্যাংক যেমন বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, এগুলো বাংলাদেশ গৃহ নির্মাণ ঋণদান সংস্থা দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। এরপরে রয়েছে কি, মুদ্রার প্রচলন বা ইন্ট্রোডিউসিং কারেন্সি। কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু এবং মুদ্রা প্রচলন করে। পূর্বে বাণিজ্যিক ব্যাংকগুলো মুদ্রা প্রচলন করত। নোট ইস্যুর মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে ব্যাংক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। তারপরে কি রয়েছে, যে বিনিময়ের মাধ্যম সৃষ্টি, অর্থাৎ ক্রিয়েশন অফ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ব্যাংক চেক বিনিময়ে মিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডিটিটি ইত্যাদির মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। ব্যাংকের এই সকল বিনিময়ের মাধ্যমগুলো অনেক সময় অর্থের চেয়েও নিরাপদ এবং দ্রুত সুবিধা প্রদান করে থাকে। এরপরে কি রয়েছে, ঋণ আমানত সৃষ্টি বা ক্রিয়েশন অফ ডিপোজিট। ঋণ আমানত সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম প্রধান কাজ। দুইভাবে এই আমানত সৃষ্টি করা হয়ে থাকে। প্রথমত কি হয়, মক্কেল ব্যাংকে নগদ টাকা জমা দিয়ে আমানত সৃষ্টি করতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক মক্কেলকে ঋণ মঞ্জুর করে আমানত সৃষ্টি করতে পারে। ব্যাংক ঋণের টাকা নগদে না দিয়ে মক্কেলদের হিসাবে জমা দেখায়, আবার মক্কেল তার সুবিধা মতো উক্ত ঋণের টাকা চেক কেটে উত্তোলন করতে পারে। আবার মক্কেল দেনা পরিশোধের নিমিত্তে ব্যাংকের টাকার চেকে লিখে তার পাওনাদারকেও প্রদান করতে পারে। এভাবে ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে থাকে। এরপরে 6 নম্বরে কি আছে, আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা দান, অর্থাৎ হেল্পিং ইন্টারনাল অ্যান্ড ফরেন বিজনেস। আভ্যন্তরীণ বাণিজ্যে যে কোনো দেশের অর্থনীতির প্রাণস্বরূপ। বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদী ঋণের সাহায্যে এই ব্যাপারে সাহায্য করে থাকে। বর্তমান যুগে ব্যাংক ছাড়া বৈদেশিক বাণিজ্য প্রায় অসম্ভব। বৈদেশিক বাণিজ্যে অর্থনৈতিক জটিল বিষয়গুলো যে রয়েছে সম্পূর্ণই তা ব্যাংক কর্তৃক সম্পাদিত হয়। যেমন বিনিময় বিল ভাঙানো, বিনিময় বিল ক্রয় বিক্রয়, মক্কেলদের নির্দেশক্রমে বিদেশ থেকে বিদেশস্থ যত যে শাখাগুলো রয়েছে সেখানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে অর্থ প্রদান করা, আমদানিকারকের পক্ষ থেকে রপ্তানিকারকের অনুকূলে প্রত্যয়পত্র মানে যেটাকে এলসি আমরা বলি খোলা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ ব্যাংক সমাধান করে থাকে। আর 7 কি দেখো, এরপরে আছে অর্থ স্থানান্তর, অর্থাৎ ট্রান্সফারিং মানি। দেশের এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক দেশ থেকে অন্য দেশে অর্থ প্রেরণ একান্তই প্রয়োজন। ব্যাংকের অন্যতম প্রধানই কাজ হচ্ছে চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় মিল, এইগুলোর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অতি স্বল্প সময়ে এবং স্বল্প খরচে অর্থ স্থানান্তর করা। তারপরে কি হয়েছে, ঋণ নিয়ন্ত্রণ বা ডেট কন্ট্রোল। বাণিজ্যিক ও অন্যান্য ব্যাংকগুলো দেশে প্রচুর অর্থ বিনিয়োগ করে ঋণের পরিমাণ বৃদ্ধি করে। প্রয়োজনের অতিরিক্ত ঋণ দেশের মুদ্রা পরিস্থিতির উপর এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক হিসাবে এই ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ফলে দেশে সুস্থ মুদ্রা ব্যবস্থা বিরাজ করে এবং মুদ্রাস্ফীতি কাম্য স্তরে থাকে। 9 নম্বরে কি আছে, বিল ভাঙানো এবং বিলের টাকা আদায়, অর্থাৎ বিল ডিসকাউন্টিং অ্যান্ড কালেকশন অফ বিল। ব্যবসায়ীদের তাদের জরুরি অর্থের প্রয়োজনে বিনিময় বিল, তারপরে হুন্ডি ইত্যাদি ভাঙিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে। নির্দিষ্ট টাকা বাট্টার বিনিময়ে ব্যাংক কী করে, গ্রাহকদের বিল পূর্ণতা প্রাপ্তির পূর্বেই ভাঙিয়ে দেয়। অনেক সময় ব্যাংক মক্কেলদের পক্ষ হতে তার বিলের টাকা সংগ্রহ করে দেয়। তারপর 10 কি আছে, মূল্য পরিশোধ। মূল্য পরিশোধ কি, পেমেন্ট অফ মানি।
ব্যাংক এক স্থান হতে অন্য স্থানে বিলের মূল্য পরিশোধ করার ব্যাপারে মক্কেলদেরকে সাহায্য করে। এ অবস্থায় ব্যাংক মক্কেলদের পাওনাদের অনুকূলে ব্যাংক ড্রাফট জারি করে থাকে। তাছাড়া মক্কেলের নির্দেশক্রমে ব্যাংক তার পাওনাদারের নিকট ডাকযোগে, ফ্যাক্স অথবা তার যোগে মূল্য পরিশোধ করে থাকে। তারপরে কি রয়েছে? মূলধন গঠন, ক্রিয়েশন অফ ক্যাপিটাল। জনগণের কাছে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থ সংগ্রহ করে তা মূলধন গঠনে ব্যবহার করা ব্যাংকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। দেশের শিল্প ও অর্থনৈতিক প্রগতির জন্য যে বিপুল পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, অর্থবাজারের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে ব্যাংক এই অর্থ সংস্থানের চেষ্টা করে থাকে। তারপরে রয়েছে মুদ্রাবাজার গঠন এবং নিয়ন্ত্রণ। মুদ্রাবাজার গঠন এবং নিয়ন্ত্রণ হচ্ছে যে ফরমেটেশন অফ কারেন্সি মার্কেট অ্যান্ড কন্ট্রোল। ব্যাংক দেশের মুদ্রাবাজারের সদস্য হিসাবে ব্যাংকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। সরকারের নীতিমালা মোতাবেক মুদ্রাবাজার সুসংগঠিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। ব্যাংক এবং বিভিন্ন ব্যক্তি মুদ্রাবাজারের আদান প্রদানে অংশগ্রহণ করে থাকে। তারপরে রয়েছে কি? কৃষি এবং শিল্পের উন্নয়ন বা ডেভেলপিং এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। একটি দেশের কৃষি ও শিল্পের উন্নয়নের জন্য যে আর্থিক সহযোগিতার দরকার হয়, ব্যাংক তা প্রদান করে থাকে। কৃষিতে যেমন উন্নত যন্ত্রপাতি, সেচ ব্যবস্থা সহ বিভিন্ন আধুনিক উপকরণের সংগ্রহের জন্য ব্যাংক ঋণের সহায়তা দরকার, তেমনি শিল্পক্ষেত্রে শিল্পের ভারী যন্ত্রপাতি ও কাঁচামাল সংগ্রহের জন্য স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তারপরে রয়েছে কি? সরকারকে সাহায্য প্রদান করা, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসাবে কাজ করে। এই ব্যাংক সরকারকে বিভিন্ন আয় ব্যয়ের হিসাব রাখে, সরকারের টাকা জমা রাখে, প্রয়োজনে সরকারকে বিভিন্ন সময় ঋণ প্রদানও করে থাকে। তাছাড়া সরকার কর্তৃক বিভিন্ন সময় প্রচারিত বিভিন্ন প্রকার সঞ্চয়পত্র, বন্ড, এইগুলো বিক্রির দায়িত্ব পালন করে থাকে। 15 নম্বরে কি বলা হচ্ছে? যে বৈদেশিক বিনিময়। বৈদেশিক বিনিময় বলা হচ্ছে যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক বিনিময় প্রয়োজন হয়। কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার মান সংরক্ষণ এবং বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করে বৈদেশিক বাণিজ্যে সহায়তা দান করে থাকে। তাছাড়া বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ ও রিজার্ভ সংরক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর বর্তায়। এখন বিবিধ কার্যাবলীর মধ্যে আমরা কি বলতে পারি? এছাড়াও যে আমরা এই 15টা যে কার্যাবলী বললাম, তাছাড়াও রয়েছে আরও অন্যান্য কার্যাবলী। যেমন ধরো, ব্যাংক অনেক সময় মক্কেলদের জামিনদারে কাজ করে, বা ব্যাংক ব্যবসায়ী বা বাণিজ্যিক ব্যাংক ভ্রমণকারী চেক প্রদান করে থাকে, অথবা দরিদ্র মেধাবী ছাত্রীদের জন্য ঋণের ব্যবস্থা করে ব্যাংক শিক্ষার হার ভিত্তিতে সহায়তা করে থাকতে পারে। তারপর আবারও বলতে পারি, ব্যাংক জনসাধারণের দলিল, দস্তাবেজ, মূল্যবান অলংকার দিয়ে সংরক্ষণ হিসাবেও কাজ করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক আমাদের ব্যাংকের কার্যাবলীগুলো অনেক বহুবিধ, অর্থাৎ ব্যাংকের উদ্দেশ্য বলে পড়লাম, ব্যাংকের কার্যাবলীগুলো আলোচনা করলাম। তাহলে আমরা ব্যাংকের কার্যাবলীগুলো কিন্তু 15টা কার্যাবলী আলোচনা করলাম, বিবিধ কার্যাবলীও কয়েকটা আলোচনা করলাম। এরপরেও আরও নানাবিধ ব্যাংকের কার্যাবলী রয়েছে। যেমন ধরো, মক্কেলের নির্দেশ মোতাবেক তার টাকা বিনিয়োগ করে থাকে। তারপর মক্কেলের ব্যাংক হিসাবে জমা, উত্তোলন এবং ব্যালেন্স দেখে তাকে বই প্রদান করে থাকে। তারপরে ব্যাংক মক্কেলের অনুকূলে তার আমানতকৃত টাকার সার্টিফিকেট প্রদান করে থাকে। তাছাড়া আমানতকারী পক্ষ থেকে বিমার প্রিমিয়াম, বিদ্যুৎ বিল ইত্যাদিও পরিশোধ করে থাকে। তারপর মক্কেলের হয়ে শেয়ার, স্টক, ঋণপত্রাদি ক্রয় বিক্রয় করে থাকে। আবার মক্কেলের পক্ষ থেকে অনেক সময় ব্যাংক লিখিত চেকের মূল্য আদায় করে থাকে, বিনিময় বিলের মূল্য সংগ্রহ করে থাকে, বিনিময় বিলের স্বীকৃতি প্রদান করে থাকে, বাণিজ্যিক ও আর্থিক বিষয়ে পরামর্শ প্রদান করে থাকে, আবার দলিলপত্রে জামিনদার বা সম্পত্তির ওসি হিসাবেও কাজ করে থাকে। তোমরা এমনিতেও দেখবে যে কোনো ব্যাংকের ক্ষেত্রে বা যে কোনো ব্যাংকের বিভিন্ন কার্যাবলী শুধুমাত্র ঋণ গ্রহণ করা বা ঋণ প্রদান করা বা আমানত গ্রহণ করা বা আমানত সঞ্চয় করা বা মুদ্রা প্রচলন করা, এইগুলোই শুধু ব্যাংকের কার্যাবলী নয়। ব্যাংকের কিন্তু আরও অনেক কার্যাবলী, আমরা বিদ্যুৎ বিল দিতে পারি, বিভিন্ন ক্ষেত্রে আমি বললাম তো যে বিবিধ কার্যাবলী রয়েছে ব্যাংকের, অসংখ্য কার্যাবলী। তার মধ্যে আমি 15টা তোমাদের আলোচনা করলাম, আর বিবিধ কার্যাবলীও তোমাদের প্রায় আমি 10-12টা নিয়ে আলোচনা করলাম। ব্যাংকের আরও বহুবিধ কার্যাবলী রয়েছে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ব্যাংকের উদ্দেশ্যগুলি নিয়ে আলোচনা করলাম এবং ব্যাংকের কার্যাবলী নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি ব্যাংকের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এবং ব্যাংকিং চ্যাপ্টারে আরও গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আজকে তোমরা ব্যাংকের উদ্দেশ্যাবলী এবং ব্যাংকের কার্যাবলী নিয়ে বুঝতে পেরেছ এবং রপ্ত করতে পারবে। এবং তোমাদের কোনো যদি সমস্যা হয় আমার পার্সোনাল মেসেঞ্জারে নক করবে। আশা করি তোমাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহ প্রদান করবে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।